আসসালামু আলাইকুম। আজ 29 জুন 2024। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ছাগলকাণ্ডের মতির বইয়ের ক্রয় করা বড় সাংবাদিক কারা, বের হলো বিব্রতকর তথ্য। খাল খনন না করেই সোয়া কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। বাইডেন 14,000 বোমা দিয়েছেন নেতানিয়াহুকে, গোপন খবর ফাঁস। এবার বিস্তারিত। বড় বড় অনেক সাংবাদিককে কিনে রেখেছেন বলে হুমকি দিয়েছেন ছাগলকাণ্ডে কুপোকাত এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের প্রথম স্ত্রী। এ বিষয়ে এখন নানা তথ্য উঠে আসছে। নেটিজেনরা প্রশ্ন করছেন, কোন কোন সাংবাদিককে কত দিয়ে তিনি কিনেছেন সেটিও প্রকাশিত হোক, নইলে এর পুরো দায় সাংবাদিক সমাজের উপর পড়বে। এ প্রসঙ্গে দীপ্ত টিভির সাবেক বিশেষ প্রতিনিধি বায়েজিদ আহমেদ তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, কথা সত্য, আরও অনেক নামকরা গণমাধ্যমের মালিক, টাউট ও বাটপার সিনিয়র সাংবাদিক, ধান্দাবাজ সাংবাদিক, নেতা ও সম্পাদক লেভেলের লোকজন টাকার কাছে বিক্রি হওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে, অস্থির হয়ে আকুপাকু করতেছে। তাদেরকে একটু নখ দিয়ে দেখেন না প্লিজ। আমার বিশ্বাস আপনার ডাকে তারা সাড়া দেবে। কি দেবে না? বায়েজিদ আহমেদের আগেও সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের দুর্নীতির গোপন খবর ফাঁস করে বিপুল আলোচিত হয়েছিলেন। তার এই স্ট্যাটাসে কমেন্ট করে জিটিভির সাবেক সিনিয়র রিপোর্টার জামশেদ নাজিম লিখেছেন, ভাগ্যিস বড় সাংবাদিক হতে পারি নাই। বায়েজিদ আহমেদ এই স্ট্যাটাসের সূত্র ধরে ইতোমধ্যে অনেক কাল্পনিক তালিকাও প্রকাশ করেছেন ফেসবুকে। সেসব তালিকায় ঠাঁই পেয়েছেন দেশের সিনিয়র সাংবাদিকরা। কেউ কেউ আবার বলছেন, খুব শিগগির মতির বউয়ের কাছ থেকে টাকা খাওয়া সাংবাদিকদের নামও প্রকাশ পাবে। টানা 2 সপ্তাহ আত্মগোপনে ছিলেন মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি। অবশেষে বৃহস্পতিবার সামনে আসেন তিনি। কিন্তু এদিন উপজেলার 2টি অনুষ্ঠানের প্রস্তুতি সভায় অংশ নিলেও এড়িয়ে চলেন সাংবাদিকদের। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িতে ওঠার সময় দাম্ভিকতার সুরে লাকি বলেন, বড় বড় সাংবাদিকদের ম্যানেজ করেই এখানে এসেছি। পাছে লোকে কত কিছুই বলে, তাতে কিছু আসে যায় না, এই চেয়ারম্যান লাকির। এর আগে গেল ঈদুল আজহায় সাদিক এগ্রো থেকে 12 লাখ টাকার ছাগল বুকিং দিয়ে সামাজিক মাধ্যমে তোপের মুখে পড়েন মুশফিকুর রহমান ইফাত। আয়ের উৎস অনুসন্ধানে গিয়ে বেরিয়ে আসে থলের বিড়াল। খুলে যায় এক সাধারণ এনবিআর কর্মকর্তার অসাধারণ দুর্নীতির মুখোশ। তবে এক খাসি কেড়ে নিয়েছে মতিউরের 2 পরিবারের হাসি। ঈদের আনন্দ ছিল তাদের পরিবারে। বিপদ আন্দাজ করে ঈদের পরপর মাকে নিয়ে মালয়েশিয়া পালিয়ে যান ইফাত। নিজের ছেলে নয়, সতীনের ছেলের ছাগলকাণ্ডে পাগল হয়ে পালিয়ে ঈদ করতে হয়েছে নরসিংদীর উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকিকে। এই ঘটনায় স্বামী মতিউরের সঙ্গে লাকির বেড়েছে দূরত্ব, সম্পর্কে ধরেছে ফাটল। দেশ ছাড়ার পরিকল্পনা করলে অবশেষে শুভাকাঙ্ক্ষীদের পরামর্শে আসলেন প্রকাশ্যে। নিজের উপজেলা পরিষদের 2টি অনুষ্ঠানে অংশ নিয়ে দাম্ভোক্তি করে বলেন, ঢাকার ও নরসিংদীর জাতীয় পত্রিকা ও টেলিভিশনের বড় বড় সাংবাদিকদের মোটা অঙ্কের টাকা দিয়ে কিনেই উপজেলা পরিষদে এসেছেন লাকি। তারা আর কিছু করতে পারবে না, নিউজ সহ সব থেমে যাবে। উপজেলা পরিষদের সভাকক্ষে স্থানীয় সাংবাদিকদের প্রবেশ করতে দেননি লাকির লোকজন। সভা শেষে কালো রঙের পাজেরো জিপে তিনি উপজেলা থেকে বেরিয়ে যান। রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লাকির সম্পদের পাহাড় নিয়ে উঠেছে নানা প্রশ্ন। সরকারি কলেজের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক হয়ে কিভাবে তিনি এত সম্পদের মালিক হলেন? স্থানীয়রা জানান, চিহ্নিত রাজাকার আব্দুল কাদিরের নাতনি এই লাকি। তিনি এখন নরসিংদী জেলা আওয়ামী লীগের দুর্যোগ ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। তিতুমির কলেজের একজন সাধারণ শিক্ষক থেকে রাতারাতি রাজনীতির মাঠে নেমে সাড়া ফেলে দেন লাকি। স্থানীয় প্রভাবশালী এক আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান। নেতার সঙ্গে সম্পর্কের পাশাপাশি স্বামী মতিউরের অবৈধ টাকার জোরেই রাজনীতির ময়দানে তিনি জায়গা করে নেন বলেই মনে করেন নরসিংদীর মানুষ। এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে মতিউর রহমানের ওমরাহ করার একটি ছবি ভাইরাল হওয়ায় নিন্দার ঝড় উঠেছে। অনেকে এটা নিয়ে নানা ব্যঙ্গ বিদ্রুপ করছেন। নেটিজনরাও মেতে উঠেছেন সমালোচনায়। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি বাংলাদেশ ব্যাংকের গভর্নর। ছাগলকাণ্ডে আলোচিত সাদিক এগ্রোর বিরুদ্ধে খাল দখল করে বানানো আরও একটি খামারের সন্ধান মিলেছে। রামচন্দ্রপুর খালের কোল ঘেঁষে নির্মাণ করা হয়েছে সাদিক এগ্রোর এই খামারটি। খালের প্লাবন ভূমির 30 ফুটের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না বলে উচ্চ আদালতের আদেশ আছে। হাইকোর্টের আদেশ প্রতিপালন করতে টানা 3 দিন ধরে উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। এর মধ্যে সাদিক এগ্রোর 2টি প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। 2টি প্রতিষ্ঠানই রাজধানীর মোহাম্মদপুরে। এর মধ্যে রামচন্দ্রপুর খাল দখল করে গড়ে তোলা হয়েছিল একটি খামার। উচ্ছেদ করা অন্য খামারটি পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে নির্মাণ করা হয়েছিল। এই 2টি ছাড়াও একই এলাকায় সাদিক এগ্রোর আরও 2টি খামারের সন্ধান মিলেছে। প্রতিষ্ঠান 2টি গড়ে তোলা হয়েছে মোহাম্মদপুর নবীনগর হাউজিং এলাকার 15 ও 16 নং সড়কে। এর মধ্যে 16 নং সড়কের খামারটি গড়ে তোলা হয়েছে রামচন্দ্রপুর খালের প্লাবনভূমি দখল করে।
জানা গেছে সরকারি সংস্থা বারবার সীমানা নির্ধারণ করলেও প্রতিষ্ঠান ও ভবন মালিক তাতে তোয়াক্কা না করে খামার বানিয়েছেন। নানা মহলে শক্তিশালী যোগাযোগ থাকায় সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে এতদিন আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে স্থানীয় অনেকে অভিযোগ করেন। সরেজমিনে দেখা গেছে রামচন্দ্রপুর খালের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে সাদিক অ্যাগ্রোর একটি খামার। ভেতরে অনেকগুলো বিশাল দেহী গরু। খামার সংশ্লিষ্টরা জানান এ খামারের মধ্যে থাকা গরুর একটি অংশ আমদানি ও বিক্রি নিষিদ্ধ ব্রাহ্মা জাতের। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে সাদিক অ্যাগ্রোর বিক্রিত ও বুকিং হওয়া গরু এই খামারে রাখা হয়। গত কোরবানির ঈদের পর থেকে এ খামারে নতুন করে কোনো গরু আসেনি এবং খামার থেকে কোনো গরু বের হয়নি। নাম পরিচয় প্রকাশ না করার শর্তে নবীনগর হাউজিং এলাকার এক বাসিন্দা ঢাকা মেইলকে বলেন, এই জায়গা সাদিক অ্যাগ্রোর না, জায়গাটা ভাড়া নেওয়া। জমির মালিক আব্দুর রহমান সাহেব, তার থেকে সাদিক অ্যাগ্রো ভাড়া নিয়েছে, তবে খামারের সামনের অংশটা খালের মধ্যে পড়েছে। এখানে সীমানা পিলার আছে, সীমানা মাপলেই দেখা যাবে খামারের অন্তত 20 থেকে 25 ফুট জায়গা খালের প্লাবন ভূমিতে পড়েছে। মতিউর রহমান এবং তার পরিবারের সদস্যরা যেন বর্তমান পরিস্থিতিতে কোনো অবস্থায় দেশ ত্যাগ করতে না পারেন সেজন্য অ্যালার্ট জারি করা হয়েছে বলে দায়িত্বশীল একাধিক সূত্র নিশ্চিত করেছে। মতিউর রহমান রোববার কোনো এক সময় আখাউড়া স্থলবন্দর হয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন বলে বিভিন্ন মহলে গুঞ্জন চলছে। তবে আলোচনার গুঞ্জনের বিষয়টিকে সেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তা। ছাগলকাণ্ডে আলোচনায় আসার পর থেকে মতিউর রহমানের হদিস পাওয়া যাচ্ছে না। তার বিভিন্ন বাসভবনে খোঁজ নিয়েও সন্ধান মেলেনি। এমনকি কুরবানির ঈদের ছুটির পর অফিস খুললেও তিনি আর অফিসে আসেননি। মতিউর ও তার পরিবারের বিপুল সম্পদের তথ্য সামনে এলে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এরপর তার সম্পদের অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। এ সংক্রান্ত তথ্য উপাত্ত চেয়ে বিএফআইইউ, এনবিআর সহ সরকারের বিভিন্ন সংস্থায় চিঠি দেওয়া হয়েছে। যদিও এর আগে আরও 4 বার তার বিরুদ্ধে সম্পদের অনুসন্ধানের টিম গঠন করেছিল সংস্থাটি। প্রতিবারই অভিযোগের সত্যতা পাওয়া যায়নি মর্মে তা পরিসমাপ্তি করা হয়েছে। তবে এবার দুদকের পাশাপাশি মতিউর পরিবারের সম্পদের তথ্য যাচাই বাছাই করছে এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেলের একটি টিম। রোববার মতিউরকে এনবিআর এর সদস্য পদ থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়। এরপর তাকে সোনালী ব্যাংকের পরিচালকের পদ থেকেও অপসারণ করা হয়েছে। আত্মগোপনে থাকা মতিউর ঈদের ছুটি শেষে এখনও তার কর্মস্থলে যোগ দেননি বলে জানা গেছে। সংশ্লিষ্টরা জানান 60 দিনের মধ্যে কর্মস্থলে যোগ না দিলে তাকে বরখাস্ত করার প্রক্রিয়া শুরু হবে। মাদারীপুরের শিবচর উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়নের ভান্ডারিকান্দি গ্রাম, যা পাশের ক্রোকচরে গিয়ে শেষ হয়। নদটির অপর পাশে কৃষি জমি, অথচ এই খাল দেখিয়ে খনন প্রকল্প বাস্তবায়ন করেছে ভান্ডারিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম চোকদার। একদিকে ফসলি জমি, অন্যদিকে আরিয়াল খা নদ, অথচ এটিকে খাল দেখিয়ে 1.25 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান ও কমিটির লোকজনের বিরুদ্ধে। আর ফসলি জমির উপর দিয়ে নামমাত্র খাল খননের প্রকল্প বাস্তবায়ন করায় এতে ক্ষুব্ধ বাসিন্দারা। এর মধ্যে দুর্নীতি দমন কমিশন ও জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছে স্থানীয়রা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ইউপি চেয়ারম্যান। সরেজমিনে দেখা যায় চারদিকে থই থই করছে পানি। এটি আরিয়াল খা নদের একটি অংশ, যা ক্যামেরার লেন্সেও দৃশ্যমান। ভান্ডারিকান্দি ইউনিয়নের বিভিন্ন স্থানে 11.5 কিলোমিটার খাল খনন করার কথা। জাপান সরকারের অর্থায়নে স্থানীয় ক্ষুদ্রাকার পানি সম্পদ বিভাগের আওতায় এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। অভিযোগ আছে নদকে খাল দেখিয়ে প্রকল্পে টাকা আত্মসাৎ করেছেন ইউপি চেয়ারম্যান। নামমাত্র খনন করা হয়েছে, আর কৃষকের ফসলি জমির উপর দিয়ে চালানো হয়েছে মাটি কাটা ভেকু মেশিনও। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রান্তিক চাষিরা। এ বিষয়ে বিচার চেয়ে দুদক ও জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয়রা। সংশ্লিষ্ট সূত্র জানায় বাহাদুর খাল, টেংরামারি খাল, ক্রোকচর খাল সহ 6টি খালের নামে প্রকল্পের ব্যয় ধরা হয় 2.30 লাখ টাকা। এর মধ্যে 1.25 কোটি টাকা বিল তুলে নিয়েছে ইউপি চেয়ারম্যান ও কমিটির লোকজন। ভান্ডারিকান্দি ইউনিয়ন পরিষদের 8 নম্বর ওয়ার্ডের মেম্বার ফজলুর রহমান শিকদার বলেন, এখানে যে প্রজেক্ট দেওয়া হয়েছে সম্পূর্ণ রেকর্ডীয় মালিকানাধীন জমি। এই প্রকল্পে অধিকাংশ জায়গা খনন করা হয়নি। এই প্রকল্পের মাধ্যমে চেয়ারম্যানের পকেট ভারী হয়েছে, জনগণের কোনো উপকারী হয়নি। মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান বলেন, খাল খনন না করে বিল তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। নদের জায়গায় প্রকল্প দিয়ে সরকারি টাকা আত্মসাৎ গুরুতর অপরাধ। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, এই বিষয়টি আমাদের অনেকের মধ্যেই কাজ করে দোদুল্যমানতা।
আমরা অনেক সময় অনেক কাজ করতে গিয়ে সিদ্ধান্ত নিতে পারি না, কিন্তু আপনি যদি আপনার মনের উপরে, আপনার অন্তর্দৃষ্টির উপরে নির্ভর করেন, তাহলে সমাধান পেয়ে যাবেন। আপনি আজকে থেকে কোনো কাজ করতে গেলে যদি মন আপনার সায় না দেয়, তাহলে সেই কাজ অবশ্যই আপনি ছেড়ে দিন। আপনার অন্তর্দৃষ্টি যদি বলে এই কাজে আর অগ্রসর হইও না, তাহলে আপনি নিশ্চিতভাবেই থেমে যান, কারণ এর মধ্যেই মঙ্গল রয়েছে। মনের সঙ্গে জোরাজুরি করে কখনোই কোনো কাজ সফলতায় এগিয়ে নেওয়া যায় না। ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা নিরন্তর। গ্লোবাল হেলথ ম্যাগাজিন ল্যান্সেট ভারতীয়দের নিয়ে একটি চমকপ্রদ প্রতিবেদন প্রকাশ করেছে। এই রিপোর্ট অনুসারে প্রায় 50% ভারতীয় প্রাপ্তবয়স্ক এতটাই অলস হয়ে উঠেছে যে তারা দৈনন্দিন জীবনযাপনের জন্য প্রয়োজনীয় ন্যূনতম শারীরিক শ্রমও করে না। এর মধ্যে ভারতীয় নারীদের সংখ্যা প্রায় 57%, যারা শারীরিকভাবে যথেষ্ট সক্রিয় নয়। একই সময়ে পুরুষদের মধ্যে এই হার 42%। শারীরিকভাবে যথেষ্ট সক্রিয় না থাকার ক্ষেত্রে দক্ষিণ এশিয়া অঞ্চলে নারীর সংখ্যা পুরুষের তুলনায় 14% বেশি। ভারতেও এই সংখ্যা প্রায় একই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে প্রাপ্তবয়স্কদের শারীরিকভাবে যথেষ্ট সক্রিয় না হওয়ার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার অবস্থান দ্বিতীয়। উচ্চ আয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চল প্রাপ্তবয়স্কদের শারীরিকভাবে সক্রিয় না হওয়ার ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে। বিশ্বব্যাপী 31.3% প্রাপ্তবয়স্করা শারীরিকভাবে সক্রিয় নয়। গবেষকরা এমন প্রাপ্তবয়স্কদের সম্পর্কেও তথ্য দিয়েছেন যারা বিশ্বব্যাপী শারীরিকভাবে যথেষ্ট সক্রিয় নয়। তাদের মতে বিশ্বব্যাপী প্রাপ্তবয়স্কদের 1/3 ন্যূনতম শারীরিক শ্রমও করে না। গবেষকরা বলছেন যারা পর্যাপ্ত শারীরিক পরিশ্রম করে তাদের সপ্তাহে 150 মিনিট মাঝারি তীব্রতার শারীরিক পরিশ্রম বা সপ্তাহে 75% উচ্চ তীব্রতার শারীরিক পরিশ্রম করা উচিত। গবেষণা অনুসারে 2010 সালে শারীরিকভাবে সক্রিয় নয় এমন প্রাপ্তবয়স্কদের সংখ্যা ছিল 26.4%। 2022 সালের পরিসংখ্যানে এটা 5% বেড়েছে। 2000 সালে ভারতীয় প্রাপ্তবয়স্কদের প্রায় 22% ন্যূনতম প্রয়োজনীয় শারীরিক কার্যকলাপও করেনি। 2010 সালে এই সংখ্যা বেড়ে 34% হয়। 2022 সালে এই ধরনের লোকের সংখ্যা প্রায় 50% বৃদ্ধি পায়। যদি ভারতে শারীরিক পরিশ্রম করে না এমন লোকের সংখ্যা বাড়তে থাকে, তাহলে 2030 সালের মধ্যে এই ধরনের লোকের সংখ্যা 60% পৌঁছাবে। গবেষকরা বলেছেন যে তারা 2000 থেকে 2022 সাল পর্যন্ত 197টি দেশ ও অঞ্চলে অপর্যাপ্ত শারীরিক কার্যকলাপের ঝুঁকি অনুমান করতে জনসংখ্যা ভিত্তিক সমীক্ষা প্রাপ্তবয়স্কদের শারীরিক কার্যকলাপের ডেটা বিশ্লেষণ করেছেন। গবেষকরা আরও দেখেছেন যে বিশ্বব্যাপী 60 বছর বা তার বেশি বয়সের নারী ও পুরুষ উভয়ের মধ্যে শারীরিক নিষ্ক্রিয়তার হার বাড়ছে। মানুষ শারীরিকভাবে কম সক্রিয় হওয়ার কারণে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি বাড়ছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ইন্ডিয়া ডায়াবেটিস একটি গবেষণা দ্য ল্যান্সেট জার্নালে প্রকাশিত হয়েছে। এবার ফিলিস্তিন প্রসঙ্গ। বাইডেন প্রশাসন ইসরায়েলকে 14,000-এর বেশি ভয়াবহ বিধ্বংসী বোমা এবং হাজার হাজার হেলফায়ার ক্ষেপণাস্ত্র দিয়েছে। গাজা যুদ্ধের পর থেকে এসব চালান ইসরায়েলে গেছে বলে 2 মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। প্রকাশ্যে কথা বলার কর্তৃত্ব না থাকায় ওই 2 কর্মকর্তা তাদের পরিচয় প্রকাশ করেননি। তারা জানিয়েছেন অক্টোবরের শেষ থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত যুক্তরাষ্ট্রে অন্তত 14,000 MK, 8,42,000 পাউন্ডের বোমা, 6,500টি 500 পাউন্ডের বোমা, 3,000 হেলফায়ার প্রিসিশন গাইডেড আকাশ থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র, 1,000 বাংকার বিধ্বংসীকারী বোমা, 2600টি বিমান থেকে ফেলা ছোট আকারের বোমা এবং অন্যান্য গোলাবারুদ পাঠিয়েছে। ওই 2 কর্মকর্তা অবশ্য এসব চালান কবে পাঠানো হয়েছে তা বিস্তারিতভাবে জানাননি। তবে সামগ্রিকভাবে বোঝা যাচ্ছে ইসরায়েলের প্রতি মার্কিন সামরিক সমর্থন কখনো কমেনি। ইসরায়েলে অস্ত্র সরবরাহ সীমিত করার আন্তর্জাতিক আহ্বান এবং শক্তিশালী বোমার চালানে বিরতি প্রদানে বাইডেন প্রশাসনের সাম্প্রতিক সিদ্ধান্ত সত্ত্বেও ইসরায়েলে মার্কিন অস্ত্র সরবরাহে তেমন ব্যাঘাত হয়নি। বিশেষজ্ঞরা বলছেন 8 মাস ধরে গাজায় হামলা চালাতে গিয়ে ইসরায়েলের অস্ত্র গুদাম খালি হওয়ার কথা থাকলেও নতুন নতুন মার্কিন চালান আসায় তাতে কোনো সংকট সৃষ্টি হয়নি বলেই মনে হচ্ছে। উল্লেখ্য 7 অক্টোবর হামাসের অভিযানের পর গাজায় ইসরায়েলি হামলা শুরু হয়। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের অস্ত্র বিশেষজ্ঞ টম কারাকো বলেন, এই তালিকা স্পষ্টভাবে প্রকাশ করেছে যে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের ব্যাপক সমর্থন অব্যাহত রয়েছে। তিনি বলেন, ইসরায়েল এসব অস্ত্র গাজায় ব্যবহার করেছে কিংবা হিজবুল্লাহর সাথে সংঘর্ষ হলেও ব্যবহার করবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাম্প্রতিক সময়ে অভিযোগ করেছেন যে ওয়াশিংটন 2,000 পাউন্ডের বোমা সরবরাহ স্থগিত করেছে। মার্কিন কর্মকর্তারা এই অভিযোগ অস্বীকার করলেও বলেছেন কিছু সমস্যা আছে। একটি 2,000 পাউন্ডের বোমা কংক্রিট এবং ধাতব আবরণ ভেদ করে বিশাল এলাকায় ধ্বংসযজ্ঞ সৃষ্টি করতে পারে।
দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।